ওনাদের গভর্নমেন্ট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, পারফরমেন্স বেস ওনাদের অটো রিনিউয়াল কিংবা রিনিউয়াল হবে, কতদিন থাকবে সেটা আমরা জানি না। সে বলেছে থাকবে, পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আদৌ তারা আসলে আপনার এই আইনাঘর মানে শেষ করে কিনা সেটা আমরা জানি না। কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা, তো আমাদের স্বপ্ন হচ্ছে এটাই, আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে, যে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গত 1.5 দশক, শুধু 1.5 দশক না, অত্যাচার নির্যাতন শুধু 1.5 দশক হয়েছে এটা না, তার আগের গভর্নমেন্টের এমন হয়েছে দেশ স্বাধীনের পরপরই 72 থেকে 75 কি ঘটনা ঘটেছে সেগুলো তো আপনারা জানেন। সুতরাং বাংলাদেশের গত 53 বছরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে, হয়তো গত 15 বছর সেটা প্রকট আকার ধারণ করেছে। কারণ ওই যে আমাদের এই তরুণ বন্ধুদের যে আপনার এজেন্ডাটা ছিল শেষ দিকে এসে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেন আর তৈরি না হতে পারে, সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই কথা হবে। শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আপনার করলেই সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের দ্বিপক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের কথা বলছে, সেটি যদি হয়, ধরেন আমাদের প্রপোর্শনাল ইলেকশন যদি নিম্ন কক্ষের সদস্যরা ইলেক্টেড হয়, উচ্চ কক্ষে 64 জেলা থেকে সিনেটর পদ্ধতির 64 সিনেটর হতে পারে, 10 জন বিশিষ্ট ব্যক্তি হতে পারে, দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমি নিজের অভিমত ব্যক্ত করলাম, কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক, তাদের তো অভিজ্ঞতা আছে। আমাদের 91 পরে 33 বছর পার্লামেন্ট মানে রাষ্ট্র শাসন করেছে দুটো মেজর পলিটিক্যাল পার্টি, তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন কায়েম করা বলেন, দলীয় আধিপত্য বলেন, এটা সেম ছিল। আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য, মানবিক, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন, তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করবো। কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। সরি, এটা আমার ল্যাঙ্গুয়েজ না, বাট আমার বন্ধুদের, আমার রাজনৈতিক অনেকের মুখে এটা শুনি, কেন এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্টের রূপ দেওয়া হলো। এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট 15 ইয়ার্স তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি, গণতন্ত্রের জন্য, আমরা এটা জানতে চাই। আপনারা কোশ্চেন করেন, আমি জানি না, হ্যাঁ আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা, তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার অপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়কের করেছে? পলিটিক্যাল পার্টিগুলোর পেছন থেকে কিভাবে টিকার করেছে, কিভাবে সাপোর্ট দিয়েছে, সাংবাদিক, শিক্ষক, অভিনয়, চলচ্চিত্র শিল্পী বলেন, আর্মির এক্স অফিসাররা বলেন, সামরিক বাহিনীর শেষের দিকে তো সবাই গেছে। কাদের কাদের অপিনিয়ন নিয়ে গভর্নমেন্ট হয়েছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তা নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন স্টেক হোল্ডার। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নেই। বাস্তবে এখানে আছেন, আমাদেরকে ডাকা হয়েছে শুধু 13 তারিখ এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস, থাকবে কি থাকবে না, শেষ। আর কোনো এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই, 1.5 মাস হয়ে যাচ্ছে। এবং আমরা চুপে আমরা সেখানে দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার হতে যাচ্ছেন। এটি কিন্তু একটা অশনি সংকেত। সুতরাং এই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু ভাবতে হবে। গভর্নমেন্টের সাথে যাদের অ্যাক্সেস আছে, আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে একটা জাতীয় সরকারের রূপ দেন। মেজর পলিটিক্যাল পার্টিগুলো থেকে 2-1 করে প্রতিনিধি নিয়ে 21 সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে এটা সিম্পল ঘটনা না, ওইখানে পাহাড়ি বাঙালি সংঘর্ষ হচ্ছে, কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না। একজন বাইক চুরি করেছে, চাকমারাই পিটিয়ে মেরেছে, তাহলে এটা তো তাদেরই একটা পার্ট। সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো? এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা বলছে, আপনারা যদি পরিষ্কার ভাবে এই কথাগুলো না বলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামের এই দোকান কাদের? এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের। রানা দাস গুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি। তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা, যে এই গত 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত নাকি 2010টি সংখ্যালঘু হামলা হয়েছে। আমি জিল্লুর ভাই অনুরোধ রাখবো, সম্ভব হয় সিজেসের পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন, এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান, আপনার কানেক্টিভিটি আছে, আপনারা একটা জাতির সামনে এই প্রতিবেদন উপস্থাপন করেন। কিছুদিন আগে ইন্ডিয়ার ভিডিওগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটিকে কিভাবে ট্রাম্পের হিসেবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম 2টি রাজনৈতিক ঘটনা, এতগুলো এভাবে ঘটনা ঘটেনি, তারপর আমরা যে কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত 15 বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করার জন্য নানান ভাবে চেষ্টা করছে। পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার
বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, সহযোগিতা, সহানুভূতি আছে। কিন্তু একই সাথে এটা তো অস্বীকার করা যাবে না ৭২-এর দেশ স্বাধীনের পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল। তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন, এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান। ওইখানে মিলিটারি অবস্থান করছে, মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না? এই সময় মিলিটারির ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা, ছাত্র জনতার পাশে সে তো আর্মি দাঁড়িয়েছে। তো আর্মি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে, পাহাড়ে কেন পারবে না? সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে, অন্যথায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি।